আসসালামু আলাইকুম সবাইকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করবেন, বা যদি আমার কথা শোনা না যায় একটু হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিন। আচ্ছা, আমি বেসিক থেকে আজকে স্টার্ট করছি। বেসিক কিছু জিনিস রিক্যাপ করছি, দেন আমরা ফার্দার টপিকে যাব। তো আমরা সবার প্রথমে আইডিয়ালি সেলে চলে যাব। আইডিয়ালি সেলে চলে যাওয়ার পর আমরা দেখলাম কোনো কিছু যদি প্রিন্ট করতে হয়, কোনো মেসেজ যদি প্রিন্ট করতে হয়, আমরা নর্মালি প্রিন্ট এই কথাটা বলি। প্রথমে প্রিন্ট কথাটা বলে ফেলি। প্রিন্ট কথাটা বলার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করি। ওপেন করার পর আমরা ডাবল কোটেশন মার্ক দেই, এবং ডাবল কোটেশন মার্ক দেওয়ার পর আমরা যে মেসেজটা লিখতে চাই, আমি বললাম ওয়েলকাম টু স্কিল জোন। আমি এই কথাটা বলতে চাই, এই কথাটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা এই যে কোটেশনটা স্টার্ট করলাম, কোটেশনটাকে আমরা ক্লোজ করে দেব, এবং ক্লোজ করে দিলাম। এই যে ব্র্যাকেটটাকে ওপেন করলাম, ব্র্যাকেটটাকে শেষে ক্লোজ করে দিলাম। আমি যদি এন্টার দেই, আমি দেখছি এই কোটেশন মার্কের ভিতরে যে লেখাটা আমি লিখছিলাম এক্স্যাক্টলি সেম লেখাটাই প্রিন্ট হয়ে গেছে। তো আমরা এটা বুঝতে পারলাম, যদি কোনো কিছু প্রিন্ট করতে হয় সব সময় আমরা শুরুতে প্রিন্ট কথাটা বলে ফেলবো। প্রিন্ট কথাটা বলে আমরা ডাবল কোটেশন মার্ক দিব, দেন আমরা যেই মেসেজটা লিখতে চাই লিখে ফেলবো, এবং লেখার শেষে আমরা কোটেশন মার্কটাকে ক্লোজ করে দিব, এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেব। আচ্ছা, তো আমরা এই জায়গায় দেখি এই ফরম্যাটটা অ্যাপ্লাই করে আমরা আরেকটা মেসেজ প্রিন্ট করার ট্রাই করি। আমরা সবার প্রথমে প্রিন্ট কথাটা লিখে ফেলবো। লেখার পরে ব্র্যাকেট ওপেন করব, কোটেশন মার্ক ওপেন করব। আমরা লিখতে চাই হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা লিখতে চাই। হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখলাম, এরপরে আমরা কোটেশন মার্কটাকে অফ করে দিলাম, ব্র্যাকেটটাকে অফ করে দিলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, আমরা এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাই প্রিন্ট দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা তো আমাদের মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা যখন অ্যাডভান্সে কাজ করতে চাই, আমরা বেশ কিছু ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা চলক। আমরা ছোটোবেলায় যখন ম্যাথ করতাম, আমরা এমন করতাম যে ধরি একটা কলমের দাম এক্স টাকা, একটা কলমের দাম ওয়াই টাকা, এইভাবে করে আমরা চলক নিয়ে কাজ করতাম। চলক মানে ভ্যারিয়েবল। তো আমরা একটা চলক নিতে পারি কোনো একটা মানুষের নাম। তো আমি লিখলাম নেম, এই নেম কথাটা হচ্ছে ভ্যারিয়েবল। সো আমি নেম কথাটা বললাম, নেম কথাটা বলে ইকুয়াল সাইন দিব, এবং কোটেশন মার্ক দিয়ে আমরা একটা ভ্যালু লিখে ফেলবো। আমরা লিখতে পারি একজন মানুষের নাম হতে পারে রহিম। কোটেশন মার্কটা অফ করলাম, এন্টার দিলাম, এবং আমি যখন এই নেম কথাটাকে প্রিন্ট করব, রহিম কথাটা শো হবে। এই জিনিসগুলো পাইথনের বেসিক, আমরা অফলাইন বেসিক ক্লাসে দেখছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনে কোনো প্রকার সেটআপ ছাড়া কিভাবে পাইথনটা করতে হয়। তো সবার প্রথমে আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে, এবং ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব কোল্যাব। আমরা এই লিঙ্কটাতে চলে যাব, colab.research.google.com। আমি এই লিঙ্কটা আমাদের মিটের মেসেজ আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ভয়েস কি খুব আস্তে শোনা যাচ্ছে? না স্যার, ঠিক আছে। সো আমরা কোলেবেল লিঙ্কটাতে যখন চলে যাব, আমাদেরকে নর্মালি বলে লগ ইন করতে। সো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, লগ ইন করা থাকলে আমি নতুন একটা নোটবুক ক্রিয়েট করব। আমি এই নিউ নোটবুকে ক্লিক করে ফেলবো। আর যদি লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইন করার পরে আমাদের এই ইন্টারফেসটা চলে আসবে। আচ্ছা, আমরা যখন কোলেবে লগ ইন করবো, আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে।
এমন ইন্টারফেসটাতে আসার পরে আমরা সবার প্রথমে সার্ভারের সাথে কানেক্ট করে ফেলতে হবে। তো এটা দুইটা ভাবে আমরা কানেক্ট করতে পারি। আমরা যখন খুবই ছোট লেভেলের পাইথন কোড করি, যার জন্য আমাদের খুব বেশি গ্রাফিক্স কার্ড বা জিপিইউর ব্যবহার করতে হবে না, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিপিইউ কানেক্ট করতে পারি। তো আমরা নতুন ফাইলটা যখন ওপেন করব, আমরা ডান দিকে গেলে এই কানেক্ট অপশানটা দেখতে পাচ্ছি। এই কানেক্ট অপশানটাতে আমরা প্রেস করব, আমাদের সার্ভারের সাথে কানেক্টিং হচ্ছে। কানেক্ট হয়ে গেছে, এবং এখানে যদি আমি আমার মাউসটা নিয়ে যাই, আসছে কানেক্টেড টু পাইথন 3, মানে এখন আমরা পাইথন 3 ভার্সনটা ইউজ করতেছি। আমি বেসিক একটা কোড দেখি। আমরা জানি পাইথনে যে কোনো কিছু আমরা যদি আউটপুট শো করতে চাই, আমাদের প্রথমে প্রিন্ট কথাটা বলে দিতে হয়, এবং প্রিন্টের পরে দেখেন আমি ব্রেকেট দিলাম। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমি যখন ওপেনিং ব্রেকেটটা দিলাম, ক্লোজিং ব্রেকেটটা অটোমেটিক চলে আসছে। আমি যদি কোটেশন মার্ক একবার দেই, ওপেনিংটা দেই, ক্লোজিংটাও অটোমেটিক চলে আসছে। তো আমরা এই যে কাজগুলো করি, গুগল কোল্যাবে অনেক এক্সটেনশন আগে থেকে সেট আপ করা আছে, যার কারণে আমরা খুব ইজিলি ফাস্টার কাজগুলো করে ফেলতে পারি। আমি এরপরে হ্যালো ওয়ার্ল্ড কোডটাকে প্রিন্ট করে ফেললাম, কোডটা লিখে ফেললাম। প্রিন্ট করার জন্য যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা রান করি, আমাদের আউটপুটটা চলে আসছে। আচ্ছা, সো আইডিয়ালি শেলটা আমরা কখন ব্যবহার করি? আইডিয়ালি শেলটা আসলে কখন আমরা অ্যাডভান্স লেভেলে ব্যবহার করি না, এটা জাস্ট বিগিনারদের জন্য, যখন আমরা শিখতে চাই। আর যখন আমরা প্রফেশনালি কাজ করব, তখন আমরা ভিএস কোডের সাহায্যে পাইথন করি, বা এই ধরনের গুগল কোল্যাব বা কার্সারে কাজগুলো করি। তো আমি গুগল কোল্যাবে আপাতত আপনাদেরকে দেখাবো অনলাইনে। তো এই জিনিসটা আমরা প্রিন্ট করতে পারলাম। এখন শেলে আমরা যে জিনিসটা দেখছিলাম, আমি যদি শেলে যাই, এই প্রিভিয়াস কোডটাকে গিয়ে আমি কোনোভাবেই এডিট করতে পারবো না। কিন্তু গুগল কোল্যাবে আমরা যেটা করতে পারি, হ্যালো ওয়ার্ল্ড কথাটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি। আমি হ্যালো গাইজ লিখলাম এবং প্রিন্ট করলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুটটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই গুগল কোল্যাবে আরেকটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, আমরা একটা কোড লিখলাম, কোডটার কাজ শেষ, এটাতে আমরা হাত দিতে চাই না। বাট সেম ফাইলের মধ্যে আমরা আরেকটা পাইথন কোড লিখতে চাই। আমি এখানে দেখেন, নিচে যখন নিয়ে যাব, দুইটা অপশন আসবে, একটা কোড, একটা টেক্সট। টেক্সটের কাজটা বিভিন্ন কমেন্ট রিলেটেড কাজ আছে, এই জিনিসগুলো আমি আপনাদেরকে পরে বলবো। আমরা কোড এর একটা সেল ওপেন করলাম, এবং এখানে আরেকটা কোড লিখতে পারি। প্রিন্ট লিখলাম ওয়েলকাম টু স্কিল জোন, এবং এটাকে আমরা রান করি। আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু স্কিল জোন চলে আসছে। এখন এইগুলো খুবই বেসিক জিনিস, আমরা আজকে এরপর থেকে দেখব। তো আমরা যদি ইফ এলস রিলেটেড কোনো কাজ করতে চাই, অর্থাৎ শর্ত রিলেটেড। শর্ত মানে ব্যাপারটা কি? শর্ত মানে হচ্ছে, আমাদেরকে কোনো একটা কন্ডিশন দিয়ে দিল, এবং কন্ডিশনটা যদি সত্য হয়, আমাদের একটা আউটকাম আসবে, আর কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে আমাদের আরেকটা আউটকাম আসবে। তো এই জিনিসটাকে আমরা ইফ এর মাধ্যমে করি। তো আমরা আজকে দুইটা ভ্যারিয়েবল, দুইটা ভ্যালু নিব। আমরা একটা ভ্যালু নিব, একটা মানুষের এইজ। এইজ বলে, এই যে এইজ, আমরা একটা ইনপুট ভ্যালু নিতে চাই। ইনপুটের জন্য আমরা নিতে হবে ইনপুট, আমরা ব্রেকেট দিব এবং কোটেশন মার্ক দিব। এই ব্রেকেট আর কোটেশন মার্ক দেওয়ার পরে আমরা এখানে কি লিখতে চাই? এন্টার ইয়োর এইজ। এটার মাধ্যমে আমরা কোনো ভ্যালু ইনপুট নিতে পারি। কিন্তু আমরা গত লেকচারে দেখলাম যে ইনপুট যে কাজটা আছে, আমরা যখন ইনপুট নেই, এটা স্ট্রিং ভ্যালু ইনপুট নেয়, কিন্তু আমরা চাই একটা ইন্টিজার ভ্যালুকে ইনপুট নিতে। তার জন্য আমরা শুরুতে একটা ব্রেকেট আর শেষে একটা ব্রেকেট দিয়ে দিই, এবং এটার আগে লিখে ফেলি আইএনটি। আইএনটি মানে কি? এই যে এইজের ভ্যালুটা আছে, এটা একটা ইন্টিজার, অর্থাৎ একটা নাম্বার হয়ে যাবে। ইন্টিজার মানে হচ্ছে কোনো একটা সংখ্যা, আর স্ট্রিং মানে হচ্ছে কোনো একটা শব্দ, কোনো একটা টেক্সট, বা যে কোনো ক্যারেক্টার হইতে পারে।
আচ্ছা, এরপর আমরা এইজের পরে যে জিনিসটা নিব সেটা হচ্ছে কোন একটা মানুষ কি স্টুডেন্ট নাকি না। আমরা বললাম ইজ স্টুডেন্ট। এই ইজ স্টুডেন্ট হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা কোনো একজন মানুষ স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না। আমি কাউকে প্রশ্ন করলাম যে আপনি কি ছাত্র নাকি আপনি ছাত্র না, দুইটা উত্তরই হইতে পারে, হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এমন হইতে পারে না হ্যাঁ আমি আগে ছাত্র ছিলাম এখন ছাত্র না, এমন কোনো উত্তর হবে না, দুইটাই উত্তর হবে, আমি ছাত্র অথবা আমি ছাত্র না। এই জিনিসটা হচ্ছে বুলিয়ানের মাধ্যমে করে। তো আমরা এটাকে ট্রু বলতে পারি অথবা ফলস বলতে পারি। তো আমি বলে দিলাম ট্রু, মানে যার কথা বলছি সে একজন স্টুডেন্ট হবে। এখন ইফের জন্য কি করতে হয়, ইফের যে সিনট্যাক্সটা আছে আমি এখানে তা লিখে দেখাই। প্রথমে আমাদের ইফ কথাটা বলে দিতে হয়। ইফ বলে দেওয়ার পরে আমাদের ব্রেকেট দিতে হয় এবং ব্রেকেটের ভিতরে একটা শর্ত বলে দিতে হয়। আমি বলে দিলাম কন্ডিশন। শর্তটা যে কোনো কিছু হইতে পারে। আমরা শর্তটা বলে দেওয়ার পরে এই কোলন চিহ্নটা অবশ্যই দিতে হয়, অবশ্যই কোলন চিহ্নটা দিব এবং এন্টার দিব। আমরা এন্টার দেওয়ার পর দেখা যাবে এখানে চারটা এক্সট্রা স্পেস ক্রিয়েট হয়ে যাবে। এই চারটে স্পেসের পর থেকে আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হবে। একাধিক স্টেটমেন্ট হইতে পারে, স্টেটমেন্ট 1 হইতে পারে, স্টেটমেন্ট 2 হইতে পারে। অর্থাৎ এই কন্ডিশনটা সত্য হইলে আমার কি কি কাজ হবে তা ইফের চেয়ে চারটা ঘর স্পেস নিয়ে লেখা হবে। তা আমরা এখানে কাজটা লিখি। আমরা বললাম ইফ, ইফ লিখে ব্রেকেট দিলাম, ব্রেকেট দিয়ে বললাম এই যে আমরা একটা এইজের ইনপুট নিচ্ছি না, এইজ যদি বড় হয় অর্থাৎ গ্রেটার দেন সাইন অথবা সমান হয়, কোনো একজন মানুষের বয়স যদি বড় হয় অথবা সমান হয় 18 থেকে, এটা হচ্ছে আমাদের শর্ত। এইজের ভ্যালুটা হবে গ্রেটার দেন ইকুয়াল 18। এরপর আমরা কোলন দিয়ে দেব। আমরা শর্ত অনুযায়ী দেখলাম ইফ বলি, দেন ব্রেকেটের ভিতর শর্তটা বলি এবং শর্তটা শেষ হওয়ার পরে কোলন দিয়ে লাইনটা শেষ করে ফেলি। এখানে কোলন দিয়ে আমরা লাইনটাকে শেষ করে ফেললাম, এন্টার দিলাম। একটা জিনিস খেয়াল করেন, এন্টার দেওয়ার পরে আমাদের সবগুলো টেক্সট কিন্তু এই লাইন বরাবর হয়েছে, কিন্তু আমি যখন ইফ লেখার পরে এন্টার দেই যেই কোনো লেখা তার চেয়ে একটু পরে কিছু স্পেস পরে চলে আসে। দেখেন এখানে চারটা স্পেসের পরে লেখা হয়েছে। এই চারটে স্পেসের পরে লেখার কারণটা কি আমরা জানবো। এখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, ইফ বা যে কোনো শর্তের শেষে ব্রেকেটের মাধ্যমে কাজ করা হয়, বাট পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এভাবে ডিজাইন করা হয়েছে যাতে খুব সহজেই যে কোনো মানুষ কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেখলে বা পাইথনটা দেখলে বুঝে ফেলতে পারে এখানে কি কাজ হচ্ছে। তার জন্য এখানে সবার প্রথমে আমরা বলবো প্রিন্ট ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন। আচ্ছা, আমি বললাম ইফ কোনো একজনের বয়স যদি 18 বছরের বড় হয় অথবা সমান হয়, প্রিন্ট হবে ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন। মানে আমরা হচ্ছে যে ভর্তির জন্য কি হব, এলিজিবল হব। এলস মানে যদি 18 বছরের বড় না হয়, অর্থাৎ এই কন্ডিশনটা দিলাম না, এটা যদি সত্য হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে, আর যদি সত্য না হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট হবে। এখন এই যে চারটা ঘর এখানে আমরা এক্সট্রা স্পেস দিলাম, প্রিন্টের আগে চারটা ঘর এক্সট্রা স্পেস আছে এবং এই প্রিন্টের আগেও চারটে স্পেস আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে এই ইফের পরে কন্ডিশনটা সত্য হইলে কোন কোন কাজগুলো হবে, যে কাজগুলো হবে তা ইফের চেয়ে 4 ঘর পরে থাকবে। আর এই এলসটা দেখেন এক্স্যাক্টলি ইফের নিচে চলে আসছে না, তার মানে আমাদের ততক্ষণ পর্যন্ত ইফের ভিতরের কাজগুলো হবে যখন 4 ঘর পর্যন্ত এক্সট্রা করে গ্যাপ থাকবে। কিন্তু খেয়াল করে দেখেন এরপরের যে এলস কথাটা বলছি,
এলস আর ইফ কিন্তু একই লাইনে হয়েছে, এখানে কোনো 4 ঘর এক্সট্রা গ্যাপ হয় নাই। তার মানে এই যে এলস কথাটা আছে এটা ইফ কন্ডিশনের ভিতরে না, এটা ইফ কন্ডিশনের বাইরে। তো আমরা এখানে দেখলাম কারো বয়স যদি 18 বছরের বড় বা সমান হয় এই জিনিসটা প্রিন্ট হবে, ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন। আর এলস, এলস মানে শর্তটা যদি সত্য না হয়, শর্তটা যদি মিথ্যা হয় আমাদের এই জিনিসটা প্রিন্ট হবে। আচ্ছা আমরা কোডটাকে রান করি। রান করলে আমাকে বলছে এন্টার ইয়োর এজ, আমার এইজ এন্টার করতে বলছে। আমি প্রথমে আমার এইজ 25 এন্টার করলাম। আচ্ছা 25 এন্টার করলে কি হবে, প্রথমে এই জায়গায় 25 এর সাথে কম্পেয়ার হবে। 25 কি 18 এর চেয়ে বড় আর সমান? আনসার হচ্ছে হ্যাঁ, এই 25 অবশ্যই 18 এর চেয়ে বড়। তাহলে এটা সত্য হচ্ছে, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন, এই কথাটা প্রিন্ট হবে। আমরা দেখি সত্য হলে যে কথাটা বলছিলাম ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন, এটাই প্রিন্ট হয়েছে, ইউ আর এলিজিবল ফর অ্যাডমিশন। আমরা আবার রান করি। এবার বয়স আমরা 18-র কম দেই, আমরা বয়স দিলাম 15। আচ্ছা 15 দিলে কি হবে, ও প্রথমে চেক করবে 15 18-র বড় অথবা সমান। আচ্ছা 15 তো 18-র বড় অথবা সমান না, 15 18-র বড়ও না, 15 18-র সমানও না। তার মানে এই কন্ডিশনটা যদি এইজের ভ্যালু 15 হয় তাহলে মিথ্যা হয়ে যাবে, মিথ্যা হয়ে গেলে এইটা প্রিন্ট হবে না। দেন ও এলস এর কাছে চলে আসবে এবং এলস এর কাছে আসলে দেখতে পাচ্ছে ইউ আর নট এলিজিবল ফর অ্যাডমিশন, এই কথাটা প্রিন্ট হয়ে যাবে। এন্টার দেওয়ার পর ইউ আর নট এলিজিবল ফর অ্যাডমিশন, এই কথাটা প্রিন্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক ইফ এলস এর ফর্মুলা। ভ্যারিয়েবলই কাজ হচ্ছে, এর মধ্যে ভিন্ন ভিন্ন আপনার ভ্যালু থাকবে, কিন্তু এখানে আমি ফিক্স ভ্যালু বলে দিছি। কিন্তু ইনপুট যখন নেওয়া হয় আমরা কোনো একটা ফিক্স ভ্যালু নিচ্ছি না, আমার যেই ভ্যালুটা দেওয়ার ইচ্ছা আমি সেটাই প্রোভাইড করতে পারছি। আচ্ছা সো এইজের মধ্যে আমি আপাতত একটা ফিক্স ভ্যালু দিয়ে দিলাম 50 এবং এর ডেটা টাইপটা আমি চেক করি। ডেটা টাইপ জন্য প্রিন্ট টাইপ, টাইপ চেক করতেছি আমরা এইজের। আমি যদি রান করি ইন্টিজার দেখাচ্ছে, ইন্টিজার দেখানো কারণ কি, এই 50 এই ভ্যালুটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক সংখ্যা নাই, যার কারণে ইন্টিজার দেখাচ্ছে। এখন আমি এইজ যদি বলে দিতাম কারো বয়স 50.5, আমি 50.5 বলে দিতাম এবং রান করলাম। এখন যদি তার ডেটা টাইপটা আমি চেক করি আনসার আসতেছে ফ্লোট, কারণ দশমিক সংখ্যা আসার কারণে এটা ফ্লোট হয়ে গেছে। এইটা হচ্ছে ইন্টিজার আর ফ্লোটের কাজগুলা। আমরা আরেকটা জিনিস দেখি, আমি বললাম এজকে যদি ট্রু বলে দেই, এখন রান করি, এটার ক্লাস চলে আসবে বুলিয়ান, এর জন্য বি ডাবল ওএল। কোনো কিছুর ভ্যালু যদি এরকম ট্রু থাকে অথবা এরকম ফলস থাকে সেটা বুলিয়ান ডেটা টাইপ হয়ে যায়। আচ্ছা বয়স তো এরকম অবশ্যই ট্রু বা ফলস হবে না, আমি আপাতত এই সেলগুলো ডিলিট করে দিই। তো আমি মেইন কথায় ফিরে আসি, আপনি কোয়েশ্চেন করছেন কেন আইএনটি করতে হচ্ছে। আচ্ছা আমি এখানে নেমের ইনপুট নিলাম এবং ডেটা টাইপ চেক করে দেখলাম স্ট্রিং হচ্ছে। আমি এই লাস্ট যে এক্সাম্পলটা দেখালাম সেখান থেকে বুঝতে পারলাম আমার কোনো যদি নাম্বার দেয় পূর্ণ সংখ্যা হইলে আইএনটি দেখাইতে হবে এবং দশমিক সংখ্যা হলে ফ্লোট দেখাইতে হবে। আসেন আমরা এইজের ভ্যালু ইনপুট নেই। এন্টার ইয়োর এইজ, আমি এই ভ্যালুটা বললাম, রান করলাম, আমাকে আমার এইজ ইনপুট দিতে বলছে, আমি লিখলাম 50, লিখে এন্টার দিলাম, আমার ভ্যালুটা ইনপুট হয়ে গেছে। এখন আমি এটার এইজের ডেটা টাইপ চেক করি, 50টা কি হওয়া উচিত, ইন্টিজার হওয়া উচিত, বাট এটা যদি রান করে দেখি এটা স্ট্রিং ভ্যালু দেখাচ্ছে। কেন স্ট্রিং দেখাচ্ছে, এটার মেন রিজন হচ্ছে যখন আমরা কোনো কিছুর ভ্যালু ইনপুট নেই পাইথনে সেটাকে বাই ডিফল্ট অটোমেটিক স্ট্রিং হিসেবে ইনপুট নেয়। কিন্তু একটা বয়স কি কখনো টেক্সট হইতে পারে, আমি এখানে যা দেখলাম কোনো বয়স কিন্তু টেক্সট হইতে পারে না, বয়স কিন্তু ইন্টিজার হয়। এই যে বয়সটা ইন্টিজার হয় তার জন্যই আমি ছোট্ট একটা কাজ করি, কি করি,
এই যে ইনপুট ভ্যালুটা আছে না, তাকে ইন্টিজার করে দেই। সো যখন বিগিনার হিসেবে করে সেই ক্ষেত্রে আমরা এই যে এইজের ভ্যালুটা আছে তাকে এভাবে করে আইএনটি করে দিই, জাস্ট একটা এক্সট্রা লাইন লিখি, এইজ ইকুয়াল টু আমার আগের যে এইজের ভ্যালুটা আছে সেটাকে ইন্টিজার করে ফেললাম। আলাদা আলাদা দুইটা লাইনে করতে হয়, বাট এই যে দুইটা লাইনে করতে হয় না, এটা আমরা একটা সিঙ্গেল লাইনে টার্মিনেট করে ফেলতে পারি। আমরা জাস্ট কি করি, যদি এইজের ভ্যালু নিতে হয় আমরা শুরুতে একটা ব্রেকেট দিয়ে দিব, শেষে একটা ব্রেকেট দিয়ে দিব এবং আইএনটি লিখে ফেলবো। এখন আমি এটাকে রান করি, রান করলাম, 50 লিখলাম, ডেটা টাইপটা যদি চেক করে দেখি, ডেটা টাইপটা হয়ে গেছে ইন্টিজার। এখন কি ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া? জি, খুব সুন্দর করে এক্সপ্লেনটা আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমার একদম ক্লিয়ার হচ্ছে বিষয়টা। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই তাহলে। এটা হচ্ছে ইন্টিজারের কাজ। এখন আমরা কখন বুঝবো আসলে কখন ইন্টিজার নিয়ে কাজ করব বা কখন ফ্লোট নিয়ে কাজ করব, তাই না? এখন আমি বললাম যে ভাইয়া আপনার জন্ম সাল কত, আপনি কি বলবেন 1995.4, 1995.6? অবশ্যই বলবেন না। তো সেক্ষেত্রে আমরা ইন্টিজার ব্যবহার করব। তো বা আমি জিজ্ঞেস করলাম মাছটা কত কেজি ওজনের, আপনি বললেন 2.5 কেজি ওজনের। 2.5 কেজি মানে কি 2.5 কেজি, সেক্ষেত্রে তো আমাদেরকে ফ্লোট ব্যবহার করতে হবে। তো এটা মোটামুটি আমরা কমন সেন্স, আমরা ইউজার এর কাজ অনুযায়ী ইন্টিজার করব নাকি ফ্লোট করব নাকি বুলিয়ান করব। এই মোটামুটি কথাগুলো, আমি এই ব্লগগুলোকে ডিলিট করে দিই, আমরা আজকের নেক্সট টপিকে যাই। আমরা একটা বেসিক ইফ এলস এর কাছে দেখছিলাম। তো ইফ এলস এর কাজটা কি বললাম, কোনো একটা শর্ত দেয়া থাকবে, শর্তটা যদি সত্য হয় একটা আউটকাম প্রিন্ট হবে, আর শর্তটা যদি মিথ্যা হয় কোনো একটা আউটকাম প্রিন্ট হবে না। এখন আমার একটা জিনিস মনে রাখবেন, একটা শর্তের জন্য দুইটা আউটকাম থাকে। শর্তটা যদি সত্য হয় একটা আউটকাম থাকে, শর্তটা যদি মিথ্যা হয় আরেকটা আউটকাম থাকে। ভাইয়ের কি কোনো কোয়েশ্চেন আছে আলামিন ভাইয়ের? জি, এই যে স্ট্রিং এবং ফ্লুয়েন্ট যে চার্টটা দিলেন বুলিয়ানের, এইটা কি আমাদেরকে কোনো শিট দেওয়া হবে? এটার কোনো ইয়া কি আমাদেরকে দিবেন? এই শিটটা, এইটা কি শিটের মধ্যে ইয়া করা থাকবে, উল্লেখ করা থাকবে এই চার্টটা? আচ্ছা, এইটা হচ্ছে বেসিক্যালি আমি আপাতত জাস্ট একটা নর্মাল ডক ফাইলের মধ্যে লিখছি। বাট জি, আপনারা যদি নর্মালি তো আমাদের অফলাইন ক্লাস হয়, বাট আজকে আসলে আমাদের ল্যাবের কিছু প্রবলেম হয়েছে যার কারণে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। তো এই যে ব্যাপারটা আপনারা যদি বলেন আমি আপনাদেরকে শিট প্রোভাইড করতে পারি, বাট নর্মালি আসলে শিট প্রোভাইড করা হয় না। বাট আপনারা যদি চান আমি শিট প্রোভাইড করতে পারি, মানে টপিকগুলো একটা শিট, মানে আপনাদেরকে পিডিএফটা আমি প্রোভাইড করে দিতে পারি। আর এই ছাড়া এই যে জি, ক্লাসগুলো হয়, এই যে ক্লাসগুলো হয় ক্লাসগুলো রেকর্ডিং করে ফেলা হয়। আমি আসলে আমার বাসার পিসিতে খুব একটা রেকর্ডিং করা হয় না, স্টিল আমি করতেছি, আমি জানি না আসলে পারফেক্টলি হবে কিনা। কোনো টপিকে দেখেন, কোনো একটা ক্লাসের কোনো টপিকে যদি প্রবলেম থাকে, আপনাদের যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে অবশ্যই সেটা সলভ করা হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, আমি বললাম যে আমাদের বাবা মারা ছোটবেলায় বলতো যে তুমি যদি পরীক্ষায় ভালো করো, তুমি যদি পরীক্ষায় তোমার রোল 1 হয়, তোমাকে আমি খুব সুন্দর একটা টয় কিনে দিব, বা আমার খুব ইচ্ছা যে একটা রিমোট কন্ট্রোল গাড়ির। তো আমাকে বললো তুমি যদি পরীক্ষায় প্রথম হইতে পারো রিমোট কন্ট্রোল গাড়ি। এখন আমি বললাম আচ্ছা আমি যদি প্রথম না হই কিন্তু অনেক ভালো রেজাল্ট করি এবং টপ 3 এর মধ্যে চলে আসতে পারি, মানে আমি একটা সেকেন্ড শর্ত দিয়ে দিলাম। সেকেন্ড শর্ত অনুযায়ী আমাকে বললো ঠিক আছে, তুমি যদি ফার্স্ট না হইতে পারো কিন্তু ভালো রেজাল্ট করো এবং টপ 3-তে আসতে পারো, তোমাকে আমি ওই সবচেয়ে ভালো গাড়িটা না কিনে দিলেও আর একটা একটু খারাপ মানের হইলো গাড়ি কিনে দেব। আমি তো খুশি হইলাম। এখানে দেখেন দুইটা শর্ত। প্রথম শর্তটা হচ্ছে কি, আমি যদি রোল 1 হই তাহলে আমাকে একটা সবচেয়ে ভালো মানের গাড়ি কিনে দেওয়া হবে। আর সেকেন্ড যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি রোল 1 না হই, 1 2 3-এর মধ্যেও আসি, সেই ক্ষেত্রে আমাকে সবচেয়ে ভালো গাড়িটা না কিনে দেওয়া হইলেও, একটু আমাকে 2টা মিনিট টাইম দিবেন। আচ্ছা, আর
এখন আউটপুট যেটা বললাম, সে হয়তো সবচেয়ে ভালো গাড়িটা পাবে অথবা মোটামুটি লেভেলের গাড়ি পাবে। কিন্তু আরেকটা থার্ড কিন্তু অপশান আছে, সে যদি ভালো নাও করে, এক না হয় টপ থ্রিতে না আসে, তাহলে কি সে কিছু পাবে? সেই ক্ষেত্রে কিন্তু সে আর কিছু পাচ্ছে না। এই যে সে আর কিছু পাচ্ছে না, এই জিনিসটা সবসময় আমরা এলসের মধ্যে রাখি। আমরা প্রথম ইফ এলসের যে কাজটা করছি শুধুমাত্র একটা শর্ত দিয়ে করছি, এখন আমরা মাল্টিপল শর্ত দিয়ে করব। আমি সেকেন্ড আর একটা কাজ করি। আচ্ছা, আমি একজন মানুষের বয়সের ভ্যালুটাই নিই। বয়সের ভ্যালুটা যে নিচ্ছি, এইচ INT, ফার্স্টে ইন্টিজার করে ফেলবো, দেন ইনপুট নিব এবং বলবো এন্টার ইয়োর এইজ, মানে তোমার বয়সটা এন্টার করো। এরপর ইফ বলবো। আচ্ছা, আমরা এই তো বয়স নিয়ে বলছিলাম না, বা আমি পজিশন নিয়ে বলি। পজিশন নিয়ে মানে কি, আমার পজিশন যদি রোল 1 হয় তাহলে আমাকে একটা গাড়ি কিনে দিবে। তো আমার শর্ত হচ্ছে ইফ পজিশন, পজিশন যদি 1 হয় তাহলে পজিশন ইকুয়াল 1। ইকুয়ালের জন্য আমাদের দুইটা ইকুয়াল দিলাম এবং বললাম আমার পজিশন যদি 1 হয়। ইফের শর্ত হচ্ছে আমার পজিশন যদি 1 হয়, শেষে কোলনটা দিয়ে দিব। আমার পজিশন যদি 1 হয় তাহলে কি প্রিন্ট হবে, আমি জাস্ট বেসিক বাংলা ভাষায় বলে দিই, তুমি সবচেয়ে ভালো গাড়িটা পাবা। আমি জাস্ট নর্মাল বলে দিলাম তুমি সবচেয়ে ভালো গাড়িটা পাবা। কখন? যদি আমার পজিশন 1 হয়। এরপরে যদি পজিশনটা 1 না হয়, সেকেন্ড যে শর্তটা দিব তার জন্য আমাদের লিখতে হয় এলস ইফ। বাট এলস ইফ কথাটা পাইথনে আমরা এভাবে লিখি না, তার জন্য আমাদের লিখতে হয় এল ইফ। এটা মানে হচ্ছে এলস ইফ। এই এলিফ, এলিফ কথাটার মানে হচ্ছে এলস ইফ। এলস ইফ লেখার পর আরেকটা শর্ত লিখব। শর্তটা হচ্ছে আমার পজিশন তো 1 হইলে সবচেয়ে ভালো গাড়িটা পাবো, বাট পজিশন যদি 1 না হয় কিন্তু 3-এর ভিতরে হয়, অর্থাৎ পজিশনের ভ্যালুটা যদি 3-এর ছোট হয় অথবা সমান হয়, এই যে ছোট হয় অথবা সমান হয় এই ভ্যালুটাকে আমরা বলি লেস দেন, আর এটা হচ্ছে ইকুয়াল। এই জিনিসটা একটু পরে আমি টেবিলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো এলস ইফ পজিশন যদি লেস দেন ইকুয়াল 3 হয়, আমরা কলম দিয়ে দেব। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস প্রিন্ট হবে, সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করব তুমি একটা নর্মাল গাড়ি পাবা। এখন আমার পজিশন 1ও হইল না, আমার পজিশন 3-এর কমও হইল না, সেই ক্ষেত্রে আমি কি আর গাড়ি পাবো? সো আমি যদি এই উপরের শর্তটার কোনোই ফুলফিল না করতে পারি, আমরা প্রিন্ট করব তুমি কোনো গাড়ি পাবা না। এখন দেখেন আমার শর্ত দুইটা, যদি রোল 1 হইতে পারি সবচেয়ে ভালো গাড়িটা পাবো, রোল যদি 3-এর কম, 3-এর ছোট অথবা সমান হয়, মানে 2 অথবা 3 হয়, সেক্ষেত্রে আমি একটা নর্মাল গাড়ি পাবো। কিন্তু যদি প্রথম দুইটা শর্তের কোনোটাই সত্য না হয় তাহলে আমি কোনো গাড়ি পাবো না। আসেন আমরা এটা রান করি। রান করার পর, আচ্ছা এন্টার ইওর এইজ, আমার তো এইজ এন্টার করার কথা না, আমার তো পজিশন এন্টার করার কথা, বাট এন্টার ইওর এইজ কেন বলছে? আমি তো এখানে পজিশন বলছি, রাইট? এন্টার ইওর এইজ বলছে কারণ এখানে ওই টেক্সটটাই শো করে যেটা আমরা ইনপুটের মধ্যে লিখছি, এবং ইনপুটের মধ্যে আমরা আপাতত লিখছি এন্টার ইওর এইজ, এই জন্য চলে আসছে। আমরা এটাকে কাটতে চাই, তো আমি এটাকে অফ করে দিলাম। এইজের জায়গায় আমি বলে দিলাম পজিশন। আমি এটাকে আবার রান করি, বললো এন্টার ইওর পজিশন। আমি বললাম আমার পজিশন হচ্ছে, আমার রোল 1 হয়েছে। 1 হইলে কি দেখা যাবে? তুমি সবচেয়ে ভালো গাড়িটা পাবা দেখা যাবে, এবং প্রিন্ট হইছে তুমি সবচেয়ে ভালো গাড়িটা পাবা। আমি কোডটাকে আবার রান করি,
ডান করার পর আমার পজিশন 2 দেই, 2 হইলে কি হবে, প্রথম কন্ডিশনে আসবে, প্রথম কন্ডিশনে চেক করতেছে পজিশন সমান 1, পজিশন হচ্ছে 2, 2 কি 1 এর সমান, 2টা 1 এর সমান না, তার জন্য এটা আর প্রিন্ট হবে না। আমরা চলে যাব সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশনটা আমাকে বলতেছে 2 পজিশন ছোট অথবা সমান 3 এর, অর্থাৎ 2 3 এর ছোট অথবা 2 3 এর সমান। আমরা তো জানি 2 3 এর চেয়ে ছোট, যেহেতু 2 3 এর চেয়ে ছোট, এই জন্য তুমি একটা নর্মাল গাড়ি পাবা, প্রিন্ট হবে, তুমি একটা নর্মাল গাড়ি পাবা। সিমিলারলি আমরা যদি এখানে 3 ইনপুট দেই, তুমি একটা নর্মাল গাড়ি পাবা। বাট আমি 1 2 3 ছাড়া যদি 15 ইনপুট দেই, আসছে তুমি কোনো গাড়ি পাবা না, মানে কোনো গাড়ি কি আমি পাবো না। এইটা হচ্ছে যে আমাদের একটা বেসিক তিনটা, যদি দুইটা যদি কন্ডিশন থাকে সেক্ষেত্রে তিনটা আউটপুট থাকবে। তো আমরা আপাতত বিগিনার হিসেবে এটা মনে রাখবো, আমাদের যতটা আউটপুট থাকবে তার চেয়ে কন্ডিশন একটা কম হবে। সো আমরা যেহেতু দুইটা কন্ডিশন নিয়ে কাজ করছি, তিনটা আউটপুট, তিনটা ডিফারেন্ট আউটপুট আমাদের আসছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা একটু থিওরিটিক্যাল জিনিসপত্র একটু করি। সেই জিনিসটা হচ্ছে আমরা অনেকগুলা আমরা এই ক্যারেক্টারটা মানে কি জানি, এটা মানে জানি গ্রেটার দ্যান ইকুয়াল, এবং এই জিনিসটার মানে জানি লেস দ্যান ইকুয়াল। সো নর্মালি আমরা কি লিখি, এইটার মানে কি, আমরা জানি এটা মানে হচ্ছে সমান চিহ্ন বা ইকুয়াল। দেন এইটা মানে জানি আমরা গ্রেটার দেন সাইন, এটা মানে জানি লেস দেন সাইন, এটার মানে জানি গ্রেটার দেন ইকুয়াল সাইন, এটার মানে জানি লেস দেন ইকুয়াল সাইন। এছাড়াও আরেকটা কাজ আছে, আরেকটা সাইন আছে, যেটা হচ্ছে এমন একটা সাইন, যেটাকে আমরা নট ইকুয়াল বলি। আচ্ছা, তো এই জিনিসগুলো পাইথনে কিভাবে লিখতে হয় আমরা এই জিনিসটা এখন দেখব। আমি একটা টেবল জাস্ট ইনসার্ট করে ফেলি। আচ্ছা, সো এটাকে বলি আমরা ইকুয়াল টু, এই জিনিসটাকে বলি নট ইকুয়াল টু। এটাকে বলি গ্রেটার দেন, এটাকে বলি লেস দেন, এটাকে বলি গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটাকে বলি লেস দেন অর ইকুয়াল টু। আচ্ছা, তো আমি বিলিভ করি এই জিনিসগুলোর কাজ কি আমরা মোটামুটি সবাই ছোটবেলায় ম্যাথে পড়ে আসছি, তাই না? এই জিনিসগুলো পাইথনে ইকুয়াল টু মানে কি, এটা এই পাশে আর ওই পাশে উভয় পাশেই যে ভ্যালুগুলো থাকবে সমান থাকবে। সো আমরা যখন কম্পেয়ার করতে যাব, কোনো কিছুকে কম্পেয়ার করতে যাব, দুইটা ইকুয়াল সাইন ব্যবহার করব। আমরা নর্মালি একটা ইকুয়াল সাইন ব্যবহার করি, বাট পাইথনে যখন আমরা কোনো কিছুকে কম্পেয়ার করতে যাব, একটা ইকুয়াল সাইন ব্যবহার করলে এরর আসবে, দুইটা ইকুয়াল সাইন ইউজ করব। এখানে এই যে নট ইকুয়াল টু বললাম, এটা পাইথনে লিখতে চাইলে আমরা এক্সক্লামেশন সাইন দিয়ে দেন ইকুয়াল টু দিব। পাইথনে এটাকে নট ইকুয়াল টু বলে। গ্রেটার দেনটা অ্যাজ ইউজুয়াল, লেস দেনটাও অ্যাজ ইউজুয়াল।
আর এই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু ব্যাপারটা আসছে, আমরা একটু আগে কোডে দেখলাম। এটা করতে হয় কি, আগে গ্রেটার দেন সাইনটা দিয়ে দিতে হয়, দেন ইকুয়াল সাইনটা দিয়ে দিতে হয়। আর লেস দেনেরটাও আগে লেস দেন সাইনটা দিয়ে দিতে হয়, দেন ইকুয়াল টু সাইনটা দিয়ে দিতে হয়। এখন আশা করি এই পাঁচটা আমরা ইউজ করতে করতে বুঝবো, কোনো কোয়েশ্চেন থাকার কথা না। বাট এইটা নিয়ে আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে বেসিক্যালি, যে না দুইটা সমান কেন দেব। আবার আপনারা বলবেন দেখেন ভাই, আপনি তো এই যে পজিশন সমান একটা সমান দিছেন, আবার এখানে পজিশনে কি দুইটা সমান দিছি না? কখন একটা সমান ব্যবহার করব, কখন দুইটা সমান আমরা ব্যবহার করব। সো আমরা যখন কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করছি, তার মধ্যে কোনো ভ্যালু রাখছি, সেই ক্ষেত্রে আমরা একটা ইকুয়াল দিব। এখানে খেয়াল করেন, প্রথমে এইজ ইকুয়াল ইনপুট নিচ্ছিলাম, অর্থাৎ এইজের মধ্যে আমরা একটা ভ্যালু রাখছিলাম। আমরা স্টুডেন্ট ইকুয়াল ট্রু বললাম, অর্থাৎ এই যে স্টুডেন্টের ভিতরে একটা ভ্যালু রাখলাম। এই সেম কাজটা এখানে হয় না। এখানে আমরা দুইটা জিনিসকে কম্পেয়ার করছি। আমরা বলছি পজিশন কি একের সমান নাকি। আমরা যখন দুইটা জিনিসের মধ্যে আমরা কম্পেয়ার করব, কম্প্যারিজনের ক্ষেত্রে দুইটা ইকুয়াল সাইন ব্যবহার হয়। আর যদি নর্মালি কোনো ভ্যালু অ্যাসাইন করি, সেক্ষেত্রে একটা ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। আমরা কি বুঝতে পারছি এই ব্যাপারগুলো? এটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, এখন আমরা কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেশন নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, আমাকে বলেন, এই চারটা সাইন কি আমরা সবাই চিনি, রাইট? এইটাকে আমরা প্লাস সাইন বলি, বা সামেশনের জন্য ব্যবহার করি, অর্থাৎ যোগের জন্য ব্যবহার করি। এটাকে আমরা মাইনাস বলি, অথবা এটাকে আমরা সাবস্ট্রাকশন বলি। এই যে কাজটা আছে, এটাকে আমরা বলি মাল্টিপ্লিকেশন সাইন। এই যে জিনিসটা আছে, এটাকে আমরা বলি ডিভিশন সাইন। এই জিনিসগুলো তো আমরা সবাই ছোটবেলায় পড়াশোনা করে আসছি। এই যে প্লাস সাইনটা, পাইথনের প্লাসের জন্য আমরা প্লাস সাইনে ব্যবহার করি, পাইথনে মাইনাসের জন্য আমরা মাইনাস সাইনে ব্যবহার করি। পাইথনে মাল্টিপ্লিকেশনের জন্য এই ক্রস সাইনটা আমরা ব্যবহার করতে পারি না, তার জন্য আমরা ব্যবহার করি এই অ্যাস্টেরিক বা স্টার সাইনটা। এবং পাইথনে ডিভিশনের জন্য আমরা যে কাজটা করি, এই স্ল্যাশটা ব্যবহার করি। এই চারটা বেসিক কাজ। আরও কিছু কাজ আছে, যেমন আমাদের এক্সপোনেন্ট ব্যবহার করা হয়, বা ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়, বা মডিউলাস ব্যবহার করা হয়। সো এই তিনটা জিনিস কি আমি একটু পরে বলতেছি। এক্সপোনেন্ট হচ্ছে ফ্লোর, ডিভিশন, আর এটাকে বলে মডিউলাস অথবা রিমাইন্ডার। আচ্ছা, প্রথমে এই বেসিক চারটা কাজ আমরা দেখে ফেলি। এই বেসিক চারটা কাজ কি হইতে পারে? আমরা একটা নাম্বার 1 নিলাম, যার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলাম 5। আরেকটা নাম্বার 2 নিলাম, যার মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম 6। এখন আমি চাচ্ছি নাম্বার 1 আর নাম্বার 2, এই যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটাই থাকুক, তাদের মধ্যে যোগ করতে চাচ্ছি। তো আমরা কি করব? যোগ করার জন্য, মনে করেন আপনারা ঝালমুড়ি বানাইতে চান, ঝালমুড়ি বানানোর জন্য কি আমাদের একটা আলাদা পাত্র নেওয়া লাগে না, যেখানে ঝালমুড়ি বানাবো? ঠিক একইভাবে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো অ্যারিথমেটিক অপারেশন করতে চাই, আমাদেরকে একটা ভ্যারিয়েবল ব্যবহার করতে হবে। ভ্যারিয়েবল মনে করেন একটা বক্সের মতো।
তো আমি যোগ করতে চাই, এই জন্য আমি সাম বললাম। এই সাম সমান কি, কার কার যোগ করতে চাই, আমরা নাম্বার 1-এর সাথে এই নাম্বার 2-এর যোগ করতে চাই। এই যে যোগ করতে চাই তার জন্য প্লাস সাইন দিলাম। খেয়াল করেন আমি যদি এটাকে রান করি, আচ্ছা আপাতত সামের মধ্যে ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। আমরা প্রিন্ট করে দেখতে চাই আসলে এই যে সামের মধ্যে ভ্যালুটা কত। আমি আরেকটা সেল নিলাম এবং বললাম প্রিন্ট সাম, এবং আমি যদি রান করে দেখি সামের ভ্যালু আসতেছে 11। আমি যদি একটু চেঞ্জ করে দেখি, এটার ভ্যালু বললাম 10, এটার ভ্যালু বললাম 57। আমি রান করলাম এবং সামেশনটাকে যদি প্রিন্ট করি 67 চলে আসছে। তার মানে আমরা এই সেন্টার মাধ্যমে যোগ করতে পারি, আমরা বিয়োগও সেমভাবে করতে পারি। আমি এখানে ইনপুট নিয়ে ফেলি, ইন্টিজার নিলাম, ইন্টিজার নিয়ে ইনপুট নিলাম, ইনপুট নিয়ে বললাম এন্টার ফার্স্ট নাম্বার, এবং এইটার জায়গায় আমরা ইউজার থেকে ইনপুট নিব। এখন বলবো এন্টার সেকেন্ড নাম্বার, আর সামেশনের জায়গায় আমরা বললাম রেজাল্ট, কারণ আমরা সব সময় যোগ বা বিয়োগ করতে চাই না, সরি সবসময় যোগ করতে চাই না, মাঝে মধ্যে যোগ মাঝে মধ্যে বিয়োগ একবার এক একটা করতে চাই। আপাতত রেজাল্ট সমান আমরা প্লাস করতেছি এবং রেজাল্টের শেষে আমরা রেজাল্টটাকে প্রিন্ট করে দেব। দেখেন আগের বার আমি ভ্যারিয়েবল সাম নেওয়ার কারণে সামকে প্রিন্ট করছিলাম, বাট এখন ভ্যারিয়েবল আমরা নিলাম রেজাল্ট, এই জন্য রেজাল্টকে প্রিন্ট করতেছি। আমি রান করি, প্রথমে বললো এন্টার ফার্স্ট নাম্বার, অর্থাৎ নাম্বার 1টা, আমি নাম্বার 1টা দিলাম 20, বললো এন্টার সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বারটা আমি দিলাম 15, যেহেতু প্লাস সাইন আছে এই জন্য আমাকে 35 আনসার দেখানো হয়েছে। এখন আমি যদি মাইনাস করতে চাই, আমি প্লাস সাইনের জায়গায় জাস্ট মাইনাস সাইনটা দিয়ে দিলাম। রান করি, প্রথম নাম্বার দিলাম 20, সেকেন্ড নাম্বার দিলাম 15, আমাকে আনসার 5 শো করতেছে। আমি যদি গুণ করতে চাই স্টার সাইনটা দিব, রান করলাম, এন্টার ফার্স্ট নাম্বার আমি দিলাম 20, এন্টার সেকেন্ড নাম্বার আমি দিলাম 4, আনসার আসা উচিত 80, আমাদের চলে আসছে। আমি যদি ডিভাইড করতে চাই আমি জাস্ট স্ল্যাশ ব্যবহার করব, স্ল্যাশ ব্যবহার করে রান করি, ফার্স্ট নাম্বার আমি বললাম 30, সেকেন্ড নাম্বার বললাম 6, আনসার আসা উচিত 5.0। এখন একটা জিনিস কি খেয়াল করে দেখছেন, শুধু 5 আসে নাই কিন্তু 5.0 আসছে। এই 0.0টা আসার কারণ কি, কারণ আমরা যখন ভাগ করি আমাদের দশমিক আসার একটা সম্ভাবনা আছে। এই যে দশমিক আসার একটা এক্সট্রা সম্ভাবনা আছে, সো পাইথন যারা ডেভেলপ করছে বা বিল্ড করছে তারা বলছে যখন ডিভিশন করা হবে আনসারটাকে অটোমেটিক ফ্লোটের মধ্যে কনভার্ট করে ফেলতে হবে। সো এটা ওরা অটোমেটিক ফ্লোটের মধ্যে কনভার্ট করে ফেলার কারণে 5.0 হয়েছে। আমরা যদি কোনো রিমাইন্ডার ছাড়া ভাগ করি, যেমন 13কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি 4.3 সামথিং আসে, এই 4.3333 চলে আসছে। তো এই যে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ তো আমরা মোটামুটি পারি। আমরা এই যে এক্সট্রা 3টা কাজের কথা বলছি এই 3টা কাজের কথা বলে ফেলি। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সপোনেন্ট, এক্সপোনেন্টটাকে আমরা পাওয়ার বলতে পারি। পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে আমরা এই জিনিসটা কিন্তু সবাই জানি, এই যে 2 কিউব, এই 2 এর উপরে 3টা কি পাওয়ার আকারে আছে না, এই যে পাওয়ার আকারে আছে তার জন্য আমরা যার উপরে পাওয়ার হবে তাকে আগে লিখব এবং দেন এরকম দুইবার স্ট্রাইকটা দিব এবং পাওয়ারের ভ্যালুটা শেষে লিখব। 2 কিউব করতে চাইলে এভাবে লিখতে পারি, আমরা যদি 5 স্কয়ার লিখতে চাই সেই ভ্যালুটাকে আমরা 5 স্টার স্টার 2 এইভাবে লিখে ফেলতে পারি। আসেন আমরা জিনিসটা ট্রাই করে দেখি এক্সপোনেন্টের। এক্সপোনেন্টের জন্য কি করব, জাস্ট দুইটা স্টার সাইন ব্যবহার করব। রান করি, আমি বললাম 5 স্কয়ার দিলাম 5 এবং শেষে 2 দিলাম, চলে আসছে 25। বা এখানে আমি 5 আমি 9 কিউব দেখতে চাই, 9 এবং 3 বলে দিলাম, আনসার চলে আসছে 9 কিউবের ভ্যালুটা চলে আসছে। এভাবে আমরা পাওয়ার করতে পারি। সো এই জিনিসটাকে এক্সপোনেন্ট বলতেছে। এই দুইটা জিনিস, একটাকে বলতেছি ফ্লোর ডিভিশন,
আরেকটাকে বলতেছি রিমাইন্ডার। এই ব্যাপারটা ভালো করে বোঝার জন্য আমাদের একটু ছোটবেলার ম্যাথে ফিরে যেতে হবে। ছোটবেলার যে আমরা ম্যাথগুলো করতাম, আমি একটা ছোটবেলার ম্যাথ করি। আমি এই 13 নাম্বারটাকে ভাগ করব 3 দিয়ে। তো কি হয়, ফার্স্ট অফ অল আমরা 3কে ভাগ করব, আমরা জানি 3 4 12, অর্থাৎ 3 4 হচ্ছে 12। তো 3 4 12 হয় এবং আমাদের শেষে একটা ভাগশেষ থাকে। এই যে ভাগশেষ থাকে না, এই ভাগশেষটাকে এখানে আমরা বলতেছি রিমাইন্ডার। আর এই যে 4 নাম্বারটা আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের কি ভাগফল হয়, কিন্তু ভাগফলের আমরা কোনো দশমিক সংখ্যা চাই না। আমরা নর্মালি যখন ভাগ করি আমাদের কিন্তু দশমিক সহ চলে আসে, বাট আমরা দশমিক সহ চাই না, শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা চাই। তার জন্য আমাদের এই ফ্লোর ডিভিশনটা করতে হয়। ফ্লোর ডিভিশন মানে আমার ভগ্নাংশ ছাড়া শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাই প্রিন্ট হবে। তো আসেন আমরা রিমাইন্ডার এর কাজটা করে দেখি। তো আমি ফ্লোর ডিভিশন করতেছি। আমি 13কে ফ্লোর ডিভিশন করব 3 দিয়ে। তো আমরা এখানে দেখলাম 13কে যদি 3 দিয়ে ভাগ করি 4 হয়। সো আমি যদি এন্টার দেই আনসার 4 চলে আসবে। কিন্তু খেয়াল করেন, আমরা যদি দুইটা স্ল্যাশ না দিয়ে একটা সিঙ্গেল স্ল্যাশ দিয়ে দেই, 13 এবং 3 দেই, ডেসিমাল পয়েন্টটা সহ আসবে। ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে ডেসিমাল পয়েন্টটা না আসা, এটা একটা কাজ। আর যেটা বললাম মডিউলাস, মডিউলাসটার কাজ হচ্ছে যে ভাগশেষ নির্ণয় করা। অনেকের কোয়েশ্চেন হইতে পারে, ভাই এটা তোমরা পার্সেন্টেজ সাইনের জন্য ব্যবহার করি, বাট পাইথনে এই জিনিসটা ব্যবহার করি আমরা ভাগশেষ নির্ণয়ের জন্য। আমি এটাকে যদি রান দেই, আমি 13কে 3 দিয়ে যদি ভাগ দেই, আমার ভাগশেষ থাকে 1। তো এই ভাগশেষের কাজটা আমরা নেক্সট ক্লাসে অনেক কিছু করব। আমরা কোনো একটা সংখ্যা অড ইভেন মানে জোড় অথবা বিজোড়, বা ধনাত্মক নাকি ঋণাত্মক, পজিটিভ নেগেটিভ, এই নাম্বারগুলা ইফেলসের মাধ্যমে করে দেখব। আর ইফেলসের মাধ্যমে এই যে আজকে বেসিক কাজগুলো দেখছি, এই কাজ দিয়ে আমরা একটা বেসিক ক্যালকুলেটর বানাই ফেলতে পারি। তো এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব।